আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাহলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা এটা হয়তো কমবে। আর নাইলে তো আপাতত কোনো পথ দেখতেছি। সে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেশার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক, এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই আমাদেরকে আটকানোর একটা সিস্টেম এদের। এরা অপকর্মের কথা বলে মনে হয় এরা মনে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এরা মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে মানে তার কথা মনে মানে না। আসলে তো তাই না। বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন, দেশটারে সামনের দিকে নিয়ে যান। বঙ্গবন্ধু তো বলে নাই যে আপনি আসেন, আপনি আমার আওয়ামী লীগ করেন, দিনে আওয়ামী লীগ করেন আর রাতে চান্দাবাজি করেন। এটা তো বঙ্গবন্ধু বলে নাই। মানুষকে মারেন, এগুলো তো বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে ছিল না। এই জন্যই আমি বলি এরা কিন্তু সরকারটারও নষ্ট করতেছে, বঙ্গবন্ধুর আদর্শকে নষ্ট করতেছে। আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টার বাংলাদেশে চীনের প্রভাব নিয়ে একটা রিপোর্ট পাবলিশ করেছে। বাংলাদেশের একটা পত্রিকা বণিক বার্তা সেটাকে ট্রান্সলেট করেছে। মানে হেডলাইনটা হচ্ছে এরকম, যুক্তরাষ্ট্রের কৌশল কাজ করছে না, আরও চীনমুখী বাংলাদেশ, চীনমুখী হচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কৌশল বাংলাদেশে কাজ করছে না, ট্রু, কিন্তু ওরা যেভাবে বলার চেষ্টা করেছে আমি সেটাকে সঠিক বলে মনে করি না। এবং আমি তাদের কথার মধ্যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের লোকজন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। করেছে মানে হেডলাইনটা হচ্ছে এরকম, যুক্তরাষ্ট্রের কৌশল কাজ করছে না, আরও চীনমুখী বাংলাদেশ, চীনমুখী হচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কৌশল বাংলাদেশে কাজ করছে না, ট্রু, কিন্তু ওরা যেভাবে বলার চেষ্টা করেছে আমি সেটাকে সঠিক বলে মনে করি না। এবং আমি তাদের কথার মধ্যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের লোকজন, কলামনিস্টরা যেভাবে বলার চেষ্টা করেছেন একে আহাম্মকি, এটাকে আহাম্মকি আমি মনে করি। কারণ তারা যেভাবে মনে করছে এভাবে করলে হতে পারতো, কোনো রকম প্রশ্ন ছাড়াই সেটা বোকামি, আহাম্মকি, সেভাবে হতে পারতো না। কিন্তু সে একই আহাম্মকি, একই কথার একই ধরনের ছাপ আমি দেখছি। ওনারা কি বলেছেন একটু রিপোর্টটা একটু পড়ি, একটু দীর্ঘ হতে পারে, কারণ অনেকে পড়েননি। আমাদের এই ব্যাপারগুলো ইনফর্মড হয়ে থাকা দরকার আছে। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের কৌশল কাজ করেনি বলে মনে করছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান স্টিমসন সেন্টার। বরং ঢাকা ওয়াশিংটনের সম্পর্কের অস্বস্তির সুযোগে চীন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়েছে বলে সংস্থাটির এক পর্যবেক্ষণে উঠে এসেছে। একটা পলিসি পেপার আছে, পলিসি পেপারে এখানে যা যা আছে সেগুলো বলা হয়েছে, মানে পলিসি পেপারেই কথাগুলো বলা হয়েছে। এখানে বলছে, যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল 23 সালের জানুয়ারিতে ঢাকা সফরে আসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর ফর সাউথ এশিয়া এলিন লাউবাকারের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের 4 দিনের সফর শুরু হয় 7 জানুয়ারি। সফর চলাকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। সপ্তাহ পেরোনোর আগেই আরেক সফরে ঢাকা আসেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ডোনাল্ড লু। এই দুই সফরের মাঝামাঝি সময় 10 জানুয়ারি আকস্মিকভাবে অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা অবতরণ করেন চীনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী চীন গ্যাং। আফ্রিকা যাওয়ার পথে 2 ঘন্টার ওই যাত্রা বিরতির মধ্যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার একটি বৈঠকও হয়। খুবই সংক্ষিপ্ত ওই সফরে ওই সময় আন্তর্জাতিক ভূরাজনীতি বিশেষজ্ঞদের মনোযোগ আকর্ষণ করে বিশেষ করে চীন গ্যাংয়ের সফর নিয়ে নানামুখী বিশ্লেষণ হতে থাকে। ওই সময় বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অস্বস্তি চরমে। 2021 সালের যে ডেমোক্রেসি সামিট সেটাই ডাকেনি, সেটা বলছে ওই বছরের আরেকটি আইনশৃঙ্খলা বাহিনীর উপরে বিধিনিষেধ আরোপ করে। এর ধারাবাহিকতায় যে অস্বস্তির সূত্রপাত 2022 ও 23 সালের পুরো সময় জুড়ে দিনে দিনে গুমোট আকার ধারণ করে। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু ব্যক্তি পর্যায়ের উপর ভিসা নিষেধাজ্ঞার কথা বলছে। তারপর নির্বাচন যত এগিয়ে আসে তাদের তিক্ততা বাড়তে থাকে, কিন্তু একই সময়ে চীন সরকারকে সমর্থন দিতে থাকে এবং নির্বাচন কেমন হবে সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার বা অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো বলছে। পলিসি পেপার আরও বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গতিপথ নির্ধারণে যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি চ্যালেঞ্জ হলো চীন। গণতন্ত্র ইস্যুতে বাংলাদেশকে প্রকাশ্যে তিরস্কার করতে গিয়েই বেইজিংয়ের সুবিধা করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, জায়গাটা আমি আবারও পড়ি কারণ এটাই সেই ভারতীয় বয়ান যেটা এই পেপারেও দেখছি আহাম্মকি। আমি আবারও বলছি, গণতন্ত্র ইস্যুতে বাংলাদেশকে প্রকাশ্যে তিরস্কার করতে গিয়ে বেইজিংয়ের সুবিধা করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
এতে আরও বলা হয়, এমনকি নয়াদিল্লি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য বাংলাদেশের বর্তমান সরকারকে অপরিহার্য বলে মনে করে। এ বিষয়ে ভারতের মধ্যে উদ্বেগ রয়েছে যে ওয়াশিংটন বাংলাদেশকে নিয়ে অনমনীয় হলে তা নয়াদিল্লির কাঙ্ক্ষিত পন্থার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ভারতের পক্ষ থেকেও বিভিন্ন সময় সতর্কতা দিয়ে বলা হয়েছে এই তিক্ততার ফলাফল হিসাবে বাংলাদেশ আরও চীনমুখী হয়ে উঠতে পারে। মানে ভারতকেও তারা কোট করছে এবং তারাও তাই মনে করছে। তারপর বিধিনিষেধের পর থেকে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যেটা বলেছে যে ওই যে আটলান্টিক পাড়ি দিয়ে কেউ যুক্তরাষ্ট্রে গেলে কিছু আসে যায় না, আমরা অন্যান্য মানে ওখানে যদি যেতে না পারি কিছু আসবে যাবে না, আমরা অন্য জায়গায় যাব, মানে প্রধানমন্ত্রী যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন সেগুলোর কথা বলেছেন। এরপর বলছে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় চীন ও ভারত উভয় দেশই বাংলাদেশকে কাছে পেতে চায়। আবার যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বিশেষ গুরুত্ব পেয়েছে দক্ষিণ এশিয়া তথা বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চল। গত এক দশকে বেইজিং ও নয়াদিল্লি উভয়ই ঢাকার সামনে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে। এসব সহায়তার বড় অংশ জুড়ে রয়েছে অবকাঠামো উন্নয়ন। 2016 সালে বাংলাদেশ সফরে 2400 কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়ে 27টি চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্যে দিয়ে বাংলাদেশ চীনের মোট বিনিয়োগ দাঁড়ায় 3800 কোটি ডলারে, যা বাংলাদেশের মোট জিডিপির 10% কাছাকাছি। শি জিনপিংয়ের প্রতিষ্ঠিত অনেক প্রকল্প এখনও বাস্তবায়ন না হলেও চীন বাংলাদেশের ঘনিষ্ঠতা আগের যে কোনো সময়ের বেশি। আমরা জানি যে বিরাট বিরাট অঙ্ক শুনি, মানে 30-35 বিলিয়ন ডলার ইত্যাদি ইত্যাদি, ছাড় হয়েছে 3.5-4.5 বিলিয়ন ডলারের বেশি না। এছাড়া এখন পর্যন্ত চীনই একমাত্র দেশ যার সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার চুক্তি রয়েছে। অস্ত্র আমদানির বৃহত্তম উৎস চীন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে 18 ও 22 সাল থেকে 22 সাল পর্যন্ত বাংলাদেশের মোট অস্ত্র আমদানির 73% এসেছে চীন থেকে। স্টিমসন সেন্টারের পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব চীনা বিশ্লেষকরা এখন বেশ ভালোভাবেই অনুমোদন করতে পারছেন। সাংহাই ভিত্তিক ফুদান ইউনিভার্সিটির লিং মিং ওয়াং মনে করেন যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে আটকে ফেলার নীতি মোকাবেলার জন্য চীনকে বাংলাদেশের প্রয়োজন। এই হচ্ছে বাংলাদেশের প্রকাশিত যে রিপোর্ট। নিশ্চয়ই তারা পুরোটা দেননি, গুরুত্বপূর্ণ অংশগুলো দিয়েছেন। স্টিমসন সেন্টার নিয়ে আমি একটু সার্চ করতে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে উইকিপিডিয়াতে আছে 2020 সালে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থিঙ্ক ট্যাঙ্কগুলো একটা র্যাঙ্কিং করেছে, তাতে যুক্তরাষ্ট্রের আমেরিকার 10ম ইম্পর্ট্যান্ট থিঙ্ক ট্যাঙ্কের গুরুত্ব পেয়েছে। এখন আমরা তাদের যে বক্তব্য আছে সেটা নিয়ে আমাদের কথাগুলো বলি। ভারত এই কথাগুলো বলেছে, এখন এখানেও বলছে, একইভাবে শুনছি। আমরা ধরে নিলাম এই সরকারকে কোনো চাপ দিল না, এই সরকারের সাথে আমেরিকা চাপ না দিয়ে তার মতো করে কাজ করার চেষ্টা করলো। মানে তারও আগে আমরা যদি আসি, চাপ না দিলে কি হতো সেটা পরে, তার আগে আমেরিকা চাপটা দিতে চাইলো কেন? আমেরিকা আসলে এই সরকারকে চাপ দিয়ে তার কাছ থেকে কিছু মাইলেজ পেতে চেয়েছে, নট নেসেসারিলি ঠিক সেটা না যে এই চাপ দেবো তাতে তুমি কিছু ডিল আমার সাথে বেটার করবা, যদি ডিলগুলো করো আমি তোমার গণতন্ত্র মানবাধিকার নিয়ে চাপ বন্ধ করে দিব, ব্যাপারগুলো এই রকম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমেরিকা বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ চেয়েছিল। তারা এই চাপগুলো তৈরি করেছে, বিরোধীদেরকে মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি করেছে, যাতে বাংলাদেশে বিরোধীদের আন্দোলন সাথে অত্যন্ত ক্ষুব্ধ জনগণ মিলে নানা কারণে ক্ষুব্ধতার কারণ আর এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না, জনগণ মিলে একটা গণ অভ্যুত্থান হয়, সরকারের পরিবর্তন হয় এবং একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা সরকার ক্ষমতায় আসে। সুতরাং সে চাপ দিয়ে কোনো রকম কোনো বার্গেইন করতে চেয়েছে স্টিমসন সেন্টার বা ভারতীয়দের যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, এটা ভুল। বরং ভারত যেটা মনে করে সেটা আসলে সঠিক, তার জায়গা থেকে সে মনে করছে রেজিমকে সরতে দেওয়া যাবে না। সুতরাং চাপ দিয়ে না, ভারত রাইটলি আইডেন্টিফাই করেছে আমেরিকা এই রেজিমকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নিতে যাচ্ছে। আমেরিকা তো বলবে না সে কী করবে, এবং আমেরিকা ফেভারেবল কন্ডিশন তৈরি করেছে। আমেরিকা চেয়েছে বাংলাদেশে বিরোধী দল এবং বিরোধী যে শক্তি, জনগণ সবাই মিলে তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করবে। বহুবার বলেছি, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করায় আমেরিকার চ্যারিটি না, এটা তার স্বার্থের পক্ষে। আমেরিকা মনে করেছে এই রেজিমের সাথে যেহেতু চায়নার অলরেডি প্রচুর দহরম মহরম হয়ে গেছে, বহু জায়গায় তারা কানেক্টেড হয়েছে, এবং এরকম অনির্বাচিত সরকারের চায়নার মতো শক্তি তার পাশে লাগে, যেখান থেকে সে আনপ্রেসিডেন্টেড, তেমন কোনো হিসাব নিকাশ ছাড়া, তেমন কোনো জবাবদিহিতা ছাড়া টাকা পেতে পারে, প্রকল্প নিতে পারে। সুতরাং একে সরিয়ে ফেলতে হবে, তার কৌশলগত কারণেই মনে করেছে। এখন আমেরিকা যদি এই ঘটনাগুলো না করতো, এর আগে তো আমেরিকা এই চাপগুলো দেয় নাই। আমরা স্পেসিফিকলি যদি বলি, র্যাবের দিক থেকে এটা শুরু হয়েছে এবং বাইডেন ক্ষমতায় আসার পর থেকে তাদের এই চিন্তা শুরু হয়েছে 20 সালের পর থেকে। এর আগে তো আমেরিকা চাপ দেয় নাই, তখন কি চায়নার সাথে খাতির কম ছিল? মানে আমি অবাক হয়ে যাই, আহাম্মকে এই জন্য বলছি, ট্রাম্প তো কিছুই করে নাই। ট্রাম্পের সরকারের 4 বছর 16 থেকে 20 সাল পর্যন্ত কিছুই হয় নাই।
এই 4 বছরকে চীনের প্রভাব কমেছে বাংলাদেশে না বেড়েছে? চীনের প্রভাব বাংলাদেশে স্পষ্টভাবে এই 4 বছরে বেড়েছে, মোটেও কমে নেই। তাহলে সরকারকে ঘাটানো হবে না, না ঘাটালে সরকার চীনের দিকে আর যেত না, আমেরিকা বা ভারত যা যা চায় সেরকম করতো সব কিছু। এই চিন্তার ভিত্তিটা কি? কোনো ভিত্তি নাই আসলে। বাংলাদেশে আসলে আমেরিকার ভুল নীতির কারণেই আজকে চীনের দিকে যাচ্ছে। হ্যাঁ, ভুল নীতি হচ্ছে আমেরিকা ভারতকে দিয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশ সরকারের উপরে চাপ সরিয়ে দিয়ে নির্বাচনটা এই ডামি নির্বাচন হতে দিয়ে তার সাথে ভালোভাবে আবার এনগেজ হওয়ার চেষ্টা করে। এগুলোই হচ্ছে একটার পর একটা সিরিজ অফ মিস্টেকস। এই ভুলগুলোর কারণেই আসলে চীনের প্রভাব আরও বাড়ছে, কোনো রকম কোনো কনফিউশন নাই। বরং যে ক্ষতির জায়গাটা হবে ভবিষ্যতে যারা বাড়তে থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তার গণতন্ত্রহীনতার জন্য ভারতকে দায়ী করেছে চিরকাল। 14 সালের পর থেকে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তার কতগুলো শর্ট টার্ম স্বার্থ ফুলফিল করার জন্য। আমেরিকা 21, 22, 23 সালগুলোতে এসে এক ধরনের পারসেপশন মানুষকে দিয়েছে যে আমেরিকা আমাদের গণতন্ত্রের পক্ষে এসে দাঁড়িয়েছে। আবারও বলছি, তার স্বার্থ আর আমাদের স্বার্থ মিলে গেছে, তাই আমরা আমেরিকাকে সমর্থন করেছিলাম। এখন আমেরিকা যখন ভারতের সাথে যাচ্ছে তার ব্র্যান্ডিংও কিন্তু ওই রকম হচ্ছে। মানুষ কথা বলছে যে ভারতের সাথে মিলে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এবং বিদ্যমান প্রেক্ষাপটে অনেকে মনে করেন এই ফোর্সকে, এই পাওয়ারকে কাউন্টার ব্যালেন্স করার জন্য চীনের সাথে বিরোধীদের যোগাযোগ হওয়া উচিত। আজকে পাল্টা কথা শুরু হয়েছে যে চীন সারা পৃথিবীতে তার অটোক্রেসি রপ্তানি করে। বাংলাদেশের 20 সালের 18 সালের রাতের ভোটের নির্বাচনের পর রাতের ব্যালট বাক্স ভরার সাথে চীন নিজে জড়িত ছিল, হন্তদন্ত হয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং চীন তাদের পত্রপত্রিকায় বাংলাদেশে এই পার্টিজান পলিটিক্স থেকে বের হয়ে আসার পরামর্শও দিয়েছিল। কিন্তু আজকে সাধারণ মানুষ মনে করে আবার পাল্টা চীনকে দিয়ে কাউন্টার ব্যালেন্সটা করতে হবে। সুতরাং যে ঝুঁকির জায়গাটা, চীনের প্রভাব শুধু সরকার না, এদেশের মুক্তিকামী জনগণ, গণতন্ত্রকামী জনগণ এখন চীনকে বরং এদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য চেষ্টা করতে পারে। সুতরাং চীনের ফুটপ্রিন্ট আপনি কমাতে চেয়েছেন, ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্ট, সেটা তো থাকছেই। চীনের মানুষের মনে যে ফুটপ্রিন্ট অনেক বেশি বড় এবং দীর্ঘমেয়াদী ছাপ ফেলে, সেই ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে আমেরিকার ভুলে। এটা এই ভুল না যেটা স্টিমসন সেন্টার বা ভারতীয়রা বলে যে শেখ হাসিনা সরকারকে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকারের জন্য চাপ দিয়ে হয়েছে। এই ভুলটা এ কারণে হয়েছে যে ওই চাপ দিয়ে আপনি বন্ধ করেছিলেন, আপনি ভারতের কথা শুনে বন্ধ করেছেন। আমেরিকার এই ভুলের কারণেই চীনের প্রভাব সব দিক থেকে আরও বাড়ছে এবং বাড়তে থাকবে। কিন্তু মজার ব্যাপার, আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক সেই আহাম্মকির বক্তব্য ভারতীয়রা যেমন দেয় সেটাই এতদিন পরে আবার দিচ্ছে।